বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। এটা আমরা নিঃসন্দেহে মানি যে পৃথিবীর প্রথম সারির সামরিক খাতে বা সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত অন্যতম। কিন্তু ভারত যে এত দ্রুত এতটা ভয় পাবে সেটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই ভয়ের পিছনে একটা কারণ আছে। সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবগত রয়েছেন গত 2 দিন আগে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের কিন্তু বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী এবং ডাক্তার ইউনূসের বৈঠকের পরে কিন্তু আবার চরম বিপদের মুখে পৌঁছে যাচ্ছে ডাক্তার ইউনূস। কারণ দর্শক বন্ধু, ডাক্তার ইউনূস কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েছেন। দর্শক বন্ধুরা, শেখ হাসিনাকে দেশে ফেরত যাওয়ার পরে কিন্তু সেনাপ্রধান এবার চরমভাবে খেপে গেছেন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে সকালে সেনাপ্রধান কিন্তু নতুন একটি জারি প্রকাশ করেছে। দর্শক বন্ধুরা, আজকে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি। প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা, মানে মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে? আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি। যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তার 3 মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে করে, তারপরে কিন্তু আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায়। ভারতের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আর কোনো দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই, শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে। এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। কল্পনা করতে পারেন? ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনূস তিনি একটা মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারই আপনার ফয়দা উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী। তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা, আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো, যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজে সাইডা নরেন্দ্র মোদীর সাথে বসতে যাচ্ছে, ঠিক সেই সুযোগটা কেন মিস করব? দিয়ে দেই, শর্তগুলা দিয়ে দিই, তাই না? এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আল বদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই, এটা আমাদের সবার জন্য অত্যন্ত বড় একটা খুশি সংবাদ, এটা আমরা মনে করি। কারণ ভাই, বর্তমান যেভাবে পাকিস্তানিরা আপনার আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে দখল করার চেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, তাই না? ঠিক এই মুহূর্তে এসে আপনার নরেন্দ্র মোদী আর প্রফেসর ডক্টর ইউনূসের এত বড় একটা বৈঠক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বৈঠককে ঘিরে কিভাবে আপনার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে ফেরানো যায় সেই প্রসঙ্গে এত বড় তথ্য বা এই কথাগুলো তুলে ধরে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের জন্য।
আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তার উল্টো দিকে ডক্টর ইউনূস কি বলে? ডক্টর ইউনূসের বক্তব্য হচ্ছে, আমি আজ থেকে আরো 2 মাস আগে যখন বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো, তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? কোন পথে বাংলাদেশ এগোচ্ছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম, ডক্টর ইউনূসের বিমস্টেক সম্মেলন এবং সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা, যে বৈঠক, সেটা নিয়ে নানা রকমের আলোচনার ফাঁকে বাংলাদেশে প্রধান আলোচনার বিষয় হয়েছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন। তিনি কি স্বল্পমেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি দীর্ঘমেয়াদে ক্ষমতা পাকাপোক্ত করার বন্দোবস্ত করবেন? ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে, তখন আবারও আলোচনার লাইমলাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী। কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের। এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন। সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরেও উঠে গিয়েছিলেন। তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতা কন্টিনিউ করবেন নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতায় আরোহণ করবেন। সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না, এই আলোচনা অনেক দিন ছিল। বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কিনা সেই আলোচনাও অনেকে করে থাকেন। সেই আলোচনায় যদি যাই, তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায়, বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। শান্তি মিশনে বাংলাদেশের বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান, তাদের স্বপ্নের ট্যুর এটা। অর্থনৈতিকভাবে তো বটেই, ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে। সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না, এই আলোচনা অনেক দিন থেকেই ছিল। তাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে, জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে, এরকম নানা রকমের আলোচনা ছিল। কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে, যখন ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনূস আরও 5 বছর যেন ক্ষমতায় থাকেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সানসাইনের বৈঠকের ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই বৈঠকে দুই ধরনের সম্পর্ক সব অস্থিরতা দূর হয়ে যাবে, কিন্তু দুটি পক্ষকে ভবিষ্যতে গঠনমূলক আলোচনার জন্য একটি ইতিবাচক বার্তা এবং উৎসাহ দেবে। শুক্রবার 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশিষ্ট শীর্ষের সানলাইটের 2 নেতার বৈঠকে বসেন। গত বছর 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে অস্থির সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশে। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দেওয়া এবং অন্যান্য কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকার সবসময় ভারতকে অনুরোধ করছে তাকে বিরত করার জন্য। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারত থেকে যে অপচার চালানো হয় সেটি বিষয়ে সবসময় প্রতিবাদ করেছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে 2 শীর্ষ নেতার বৈঠক হয়েছে। এই বিষয়ে সাবেক এক কূটনীতিক বলেন, দুই শীর্ষ নেতার ভেতরে বৈঠকটি একটি ইতিবাচক বার্তা দেবে। তবে এই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব অস্থিতিকর উপাদানগুলো বিরাজ করছে সেগুলোকে নিবৃত্ত করতে হবে। তিনি বলেন, এই বৈঠকের ফলে দুই পক্ষের আলোচনার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হলে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেক উপাদানের প্রয়োজন হবে। দুই শীর্ষ নেতার বৈঠকের পর
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় বা বাস্তব ভিত্তিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক চাই ভারত। ভারতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীর একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ এবং প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। সম্পর্ক ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সাথে বাস্তব ভিত্তিক একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষা জোর দেন। এই বিষয়ে সাবেক আরেকজন কূটনীতিক বলেন, এ ধরনের মনোভাবের কথা বলে আগেও জানিয়েছে ভারত। প্রতিপক্ষ ভারত বিবৃতিতে যা বলেছে এর আগে একই মনোভাব ব্যক্ত করেছে দেশটি। বৈঠকের পরে দুই দেশের সংবাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা বা দুই প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন বা আলোচনা করেছেন এই ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভারতের সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন অথবা কি চান অথবা কি আকাঙ্ক্ষা করেছেন সেটির কথা ব্যক্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক একজন কূটনীতিক বলেন, বাংলাদেশ এবং ভারতের এসিমেট্রিক পাওয়ার, ফলে তাদের আচার আচরণ বা ভাব প্রকাশের মধ্যে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আর দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।